মাননীয় সভাপতি, উপস্থিত শ্রদ্ধেয় আলোচকবৃন্দ এবং আপনারা যারা শুনছেন, আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। রুশ বিপ্লবের ৯৯তম বার্ষিকী ৭ই নভেম্বর গেল। রুশ বিপ্লব ১০০তম বর্ষে পদার্পণ করেছে। এই উপলক্ষে বোধিচিত্ত আজকে যে আলোচনা সেমিনারের আয়োজন করেছে, আমাকে এই আলোচনায় আমন্ত্রণ জানানোর জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যেই আপনারা অনেকক্ষণ ধরে আলোচনা শুনেছেন এবং আমার পূর্ববর্তী শ্রদ্ধেয় বক্তারা তারা অনেকগুলো বিষয়ে বক্তব্য দিয়েছেন। রুশ বিপ্লবের প্রেক্ষাপট এবং রুশ বিপ্লব যে কমিউনিস্ট ভাবাদর্শ নিয়ে লড়াই করেছে, সেই ভাবাদর্শের অনেক মৌলিক দিকগুলো আপনাদের সামনে তুলে ধরেছেন। আমি পুনরাবৃত্তি না করে সংক্ষেপে আপনাদের সামনে কয়েকটি কথা বলার চেষ্টা করি। আজকে আমরা যখন রুশ বিপ্লবের ৯৯তম বার্ষিকী উদযাপন করছি, বিশ্বব্যাপী এবং আমাদের দেশেও আমরা নতুন করে ফ্যাসিবাদের উত্থান দেখছি। কাজেই এই ফ্যাসিবাদ মোকাবেলায় আমরা যখন রুশ বিপ্লবের কাছে ফিরে যাই, সে নিয়ে আলোচনা করি, সেটা অত্যন্ত ইতিবাচক একটা ব্যাপার। কেননা ইতিহাস অতীত নয়। বর্তমানে আমরা যখন সংকটে পড়ি তখন আমরা অতীতের দিকে তাকাই। অতীত থেকে যে দিশা আমরা পাই সেটাই ইতিহাস। কাজে ইতিহাস বর্তমানের মামলা। আমরা যে জীবন যাপন করি সেটাও ইতিহাসের জীবন। কাজেই দিশা যদি খুঁজতে হয়, নিঃসন্দেহে যেসব ঘটনা মানব জাতিকে আজকের পর্যায়ে নিয়ে এসছে, তার মধ্যে অন্যতম রুশ বিপ্লবের দিকে নিশ্চয়ই আমাদের বারবার ফিরতে হবে। এটা খুবই ঠিক যে রুশ বিপ্লব যে সৌধ নির্মাণ করেছিল, যে শ্রমিক শ্রেণীর রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল, সেই দেহটা আজকে নেই। কিন্তু রুশ বিপ্লবের যে অন্তরাত্মা, সেটা জাগরুক আছে এবং ভবিষ্যতের সমাজে এটা নিঃসন্দেহে বলা চলে মানুষের মুক্তির সংগ্রাম যতদিন চলবে, রুশ বিপ্লব সেই মুক্তির সংগ্রামে প্রেরণা হিসেবে থাকবে। রুশ বিপ্লব তুলনীয় যদি ঘটনা বলি তো ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লব ব্যক্তির যে সার্বভৌমত্ব ঘোষণা করেছিল, সেই ব্যক্তি ছিল বুর্জোয়া ব্যক্তি, সম্পত্তিবান ব্যক্তি, মুষ্টিমেয় ব্যক্তির সার্বভৌমত্ব। কিন্তু প্রত্যেকটি মানুষের সার্বভৌমত্ব স্বীকার করা, প্রত্যেকটি মানুষের মুক্তির প্রশ্নকে সামনে নিয়ে আসা এবং সেটা বাস্তবতা প্রতিষ্ঠা করা। প্যারি কমিউনের কথা মাথায় রেখেও বলছি, রুশ বিপ্লব হচ্ছে এই ব্যক্তির সার্বভৌমত্ব প্রতিষ্ঠার, পুঁজিতান্ত্রিক ব্যবস্থাকে অতিক্রম করে মানব জাতির নতুন সমাজে যাওয়ার প্রথম বড় অগ্রপদক্ষেপ। রুশ বিপ্লব প্রমাণ করে দিয়েছে একেবারে সমাজের নিচুতলার মানুষ, যাদেরকে ভয়াবহভাবে একটা শোষণের মধ্যে, নির্যাতনের মধ্যে প্রতিনিয়ত রাখা হচ্ছে, গরিব মানুষ যারা শ্রম দেন কিন্তু যাদের শ্রমের উপর নিজেদের আর অধিকার থাকে না, একেবারেই বাঁচার মতো শ্রম পরবর্তী দিন দেওয়ার জন্য যতটুকু দরকার ততটুকুই তাদের প্রাপ্য থাকে। এই রকম নিরন্ন মানুষরাও ক্ষমতা দখল করতে পারেন। কেবল ক্ষমতা দখল করতে পারেন না, একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেন, যে রাষ্ট্র ধনবানরা যে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে, ফরাসি বিপ্লবের আদর্শে যে দেশগুলো পরিচালিত হয়েছে, যে রাষ্ট্র কাঠামো পরিচালিত হচ্ছে, তাদের তুলনায় কত অল্প সময়ের মধ্যে সমস্ত মানুষকে জাগিয়ে তোলার এক অসাধারণ বাস্তবতা মঞ্চস্থ করতে পারে। কি শ্রমিক, কি কৃষক, কি নারী, কি শিশু, কি বৃদ্ধ, সমস্ত মানুষকে জাগিয়ে তুলেছিল রুশ বিপ্লব। এই অর্জন আপনারা ইতিমধ্যেই শুনেছেন।
মাত্র কয়েক বছরের মধ্যে একটা দেশের সমস্ত মানুষ, সমস্ত শিশু শিক্ষার আওতায় চলে এসছে। মাত্র কয়েক বছরের মধ্যে একটা দেশের সমস্ত মানুষকে স্বাস্থ্য সুবিধার আওতায় আনা হয়েছে। মাত্র কয়েক বছরের মধ্যে প্রবল গৃহযুদ্ধ, সাম্রাজ্যবাদী ঘেরাও, আক্রমণ, অন্তর্ঘাত, বিপ্লবের যিনি প্রধান নেতা, রক্ত মাংসে যিনি বিপ্লব হয়ে উঠেছিলেন লেনিন, তাকে গুলিবিদ্ধ করা হয়েছে। অকালে তিনি মৃত্যুবরণ করেছেন। তারপরও এই বিপ্লব একটা পুরো দেশকে, একটা পশ্চাৎপদ দেশকে, পুঁজিবাদের বিকাশ সেখানে ঘটছিল কিন্তু প্রাথমিক অবস্থায় ছিল, সেই রকম একটা দেশে কি অভূতপূর্ব জাগরণ সৃষ্টি করেছিল, এই ইতিহাস আপনাদের জানা দরকার। যদি আমরা ভবিষ্যতের দিকে সত্যি সত্যি হাঁটতে চাই, যদি বিদ্যমান ব্যবস্থার ভয়াবহ অমানবিক দিককে আমরা মেনে না নেই, যদি দাসত্বকেই একমাত্র পরিণতি হিসেবে আমরা গ্রহণ না করি, তাহলে নিঃসন্দেহে আমাদেরকে আমাদের বাস্তবতা বদলের জন্য সক্রিয় হতে হবে। আর সেইখানেই সম্ভবত মানুষ হয়ে ওঠা। মানুষ এবং জীবসত্তা এক নয়। জীবসত্তা থেকে আমাদের মানুষ সত্তায় যদি উত্তীর্ণ হতে হয়, তাহলে আমাদের নিজের বাইরে ওঠা, অপরের জন্য বাঁচার এবং কাজে কাজে নিজের জন্য বাঁচার লড়াইটা করতে হয়। পরিবর্তন সে কারণেই একটা অবশ্যম্ভাবী, অপরিহার্য বিষয়ে পরিণত হয় এবং সেই পরিবর্তনের জন্য লড়াইটা আজকের দিনে যদি আমরা করতে চাই, রুশ বিপ্লবের এই বিরাট অর্জনকে আমাদের অবশ্যই জানতে হবে। কিন্তু এত বড় অর্জন সত্ত্বেও এটা ঠিক যে রুশ বিপ্লব যে শ্রমিক শ্রেণীর রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল, যে সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠা করেছিল, সেটা 1991 সালে ভেঙে পড়েছে। কেন ভেঙে পড়ল, সেই প্রশ্নের উত্তর আমাদের খোঁজা দরকার। সেই প্রশ্নের উত্তর যদি আমরা ঠিক মতো না খুঁজি, তাহলে সম্ভবত আমরা আগামী দিনের আমাদের লড়াইয়ের সত্যিকার কোনো পথ খুঁজে পাব না। কিন্তু এটাও মনে রাখতে হবে যে 91 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পরে যেভাবে সাম্রাজ্যের তাত্ত্বিকরা বলা শুরু করলেন ইতিহাসের সমাপ্তি ঘটে গেছে, সেই রকম ইতিহাসের সমাপ্তির আমরা নিশ্চয়ই রুশ বিপ্লবের পতনকে মনে করি না। এই ধরনের সমালোচনা আজকে যে এতই বাতুলতায় পরিণত হয়েছে, সেটা খুবই সকলের চোখে জাজ্জলমান। যদি সত্যি সত্যি মানুষের মুক্তির সংগ্রাম করতে হয়, সাম্যের জন্য সংগ্রাম করতে হয়, এবং সেই ব্যবস্থা যদি সমাজতন্ত্র হয়, তাহলে সমাজতন্ত্রের ভবিষ্যৎ কোথায়? সোভিয়েত ইউনিয়নে নাকি বিদ্যমান ব্যবস্থার মধ্যে যে পুঁজিতান্ত্রিক সাম্রাজ্যিক ব্যবস্থা চলছে, সেই ব্যবস্থা আমাদের সামনে কি ভবিষ্যৎ দিচ্ছে? এই যে গেল 2008 সালের বিশ্ব অর্থনৈতিক সংকট, কি স্লোগান তারা তুলেছিল? সেভ দি ব্যাংক। তাদের সমস্ত অর্জনের সারবস্তু হচ্ছে সেভ দি ব্যাংক। জনগণের টাকা দিয়ে তারা এই সেভ দি ব্যাংক করেছে। আর শ্রদ্ধেয় বদরুদ্দিন উমর বলেছেন, আমিও লিখেছিলাম, এক কথায় যদি বলতে হয় এই পুঁজিবাদ এবং সাম্রাজ্যিক ব্যবস্থার চেহারাটা কি, ডোনাল্ড ট্রাম্পের দিকে তাকান। তাদের উদারনৈতিক নানান বলচালের আড়ালে যে ভয়াবহ বর্ণবাদ, যে ভয়াবহ একটা নির্যাতনমূলক তাদের আদর্শ তারা টিকিয়ে রেখেছিল, সেটা এখন নগ্নভাবে সামনে চলে এসছে। বিশ্বকে গায়ের জোরে পদানত করার তাদের যে উদ্ধত্ত, সেটা তারা এখন খোলাখুলি প্রকাশ করছে। কাজেই পুঁজিবাদ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জনগণের যে মুক্তি সংগ্রাম চলছে, এই সংগ্রাম সোভিয়েত ইউনিয়নের মডেলে হয়তো সামনে এগোবে না, কিন্তু সোভিয়েত বিপ্লব তার সমস্ত অভিজ্ঞতা নিয়ে মানুষের ভবিষ্যতের সংগ্রামে হাজির থাকবে।
বিপ্লব কি? সংক্ষেপে বলতে গেলে মার্কসের কাছে ফিরি, যিনি এই আধুনিক কমিউনিস্ট ভাবাদর্শের প্রতিষ্ঠাতা। মার্কস পুঁজিবাদের বিশ্লেষণ করেছিলেন। পুঁজি মানে কি? সম্পর্ক। মানুষ মানুষের সম্পর্ক তৈরি হয় এবং পুঁজি এই সম্পর্কেরই একটা রূপ। মার্কস 1844 সালে, খুবই তরুণ মার্কস, পাণ্ডুলিপিতে বলেছেন কিভাবে মানুষ প্রকৃতির অংশ হয়েও প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং উৎপাদন করতে গিয়ে প্রকৃতির সাথে একটা দ্বান্দ্বিক সম্পর্কে লিপ্ত হয়। প্রকৃতি এবং মানুষের এই সম্পর্ক রূপান্তর হচ্ছে বিপ্লব। মানুষ উৎপাদন করতে গিয়ে মানুষের সাথে সম্পর্কিত হয়, অর্থাৎ মানুষ এবং মানুষের একটা সম্পর্ক সৃষ্টি হয়। এই সম্পর্ক অধীনতার। বিপ্লব মানে হচ্ছে মানুষে মানুষে এই সম্পর্কের রূপান্তর। মানুষ নারী পুরুষে বিভক্ত, এমনকি অন্য লিঙ্গীয় পরিচয়ে বিভক্ত, এবং এই উৎপাদন সম্পর্ক মানুষের মধ্যে নারী পুরুষ কিংবা অন্য লিঙ্গীয় পরিচয়ের যে বিভাজন, সেই বিভাজনের উপর গভীর প্রভাব ফেলেছে। কাজেই বিপ্লব মানে হচ্ছে নারী এবং পুরুষ কিংবা যে কোনো লিঙ্গীয় পরিচয়ের সম্পর্কের রূপান্তর। তিনটি মৌলিক সম্পর্কের রূপান্তর মার্কসের কাছে ছিল বিপ্লব। সেই বিপ্লবকে আমরা কিভাবে বিবেচনা করব? এই রূপান্তরটা কিভাবে ঘটাবো? ইচ্ছে মাফিক, খেয়াল খুশি মতো, ফ্রি ইমাজিনেশন, এইরকম চিন্তাও কিন্তু এসেছিল, যাদেরকে কাল্পনিক সমাজতন্ত্রী বলা হয়েছিল। কিন্তু কাল্পনিক সমাজতন্ত্রকে সমাজতন্ত্রীদের দুর্বলতা কিংবা তাদের চিন্তাগত সীমাবদ্ধতাকে চিহ্নিত করা অর্থ এই নয় যে কল্পনাকেই খারিজ করে দেওয়া। মানুষের মুক্তির সংগ্রামে কল্পনা অত্যন্ত জরুরি। মার্কস সেই জায়গায় এসে দাঁড়ালেন, মানুষ কি কল্পনা করবে, মানুষের অভীষ্ট লক্ষ্যটা কি? অভীষ্ট লক্ষ্য কোথার থেকে তৈরি হয়? আসমান থেকে আসে না, বাস্তবতার মধ্যেই থাকে। যে বাস্তবতার মধ্যে, যে দ্বন্দ্বের মধ্যে মানুষ প্রতি মুহূর্তে বিরাজমান, সেই দ্বন্দ্বই তার অভীষ্ট লক্ষ্য তৈরি করে এবং সেখান থেকেই তৈরি হয় তার একেবারে অন্তর্গত জরুরত, তার কল্পনা, তার মুক্তির স্বপ্ন। মার্কস সেই বৈজ্ঞানিক ব্যাখ্যা হাজির করলেন। পুঁজিবাদের বিশ্লেষণ বিভিন্ন পর্যায়ে মার্কস করেছেন। রাজনৈতিক অর্থশাস্ত্রের সমালোচনা প্রসঙ্গের ভূমিকায় মার্কস বলছেন, সমাজে একটা সমস্যা ততক্ষণ পর্যন্ত সমস্যাই না যতক্ষণ না তার সমাধানের শর্তগুলো তৈরি হয় অথবা বিকাশের পথে থাকে। কাজেই এই একটি বাক্য থেকে পরিষ্কারভাবে আমরা বোঝা যায় যে মুক্তির যে স্বপ্নটা, যে কল্পনাটা কোথা থেকে তৈরি হবে, সমাজে কি বিরাজমান দ্বন্দ্ব আছে, সেটা কি মুক্তির প্রশ্নটাকে সামনে আনছে এবং কি ধরনের শর্তকে সামনে আনছে। ইহুদি প্রশ্নে আরো পরিষ্কার করে বলেছেন যে কে মুক্ত করবে আর কাকে মুক্ত করতে হবে এটাই যথেষ্ট নয়। সমালোচনা দর্শনকে, যখন বিপ্লবী দর্শনকে সমালোচনা দর্শন বলা হতো, তো বিপ্লবী দর্শনকে আরো তৃতীয় একটি বিষয় খুঁজতে হবে, কোন ধরনের মুক্তি এখন সম্ভব এবং ইতিহাসের বিকাশের পর্যায়ে সেই মুক্তির শর্তগুলো কি, কিভাবে সেটা বিকশিত হচ্ছে। কাজেই মুক্তির প্রশ্নটা কি এটা চিহ্নিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এই গুরুত্বপূর্ণ কাজটি রুশ বিপ্লবের নেতা এবং রুশ বিপ্লবের পার্টি, রুশ জনগণ, তারা যথার্থভাবে করতে পেরেছিলেন। নেতৃত্ব দিয়েছেন ভ্লাদিমির ইলিচ লেনিন। লেনিনের মূল অবদান কি? স্টালিন সংজ্ঞায়িত করেছেন, তিনি না করলেও আমাদের এটা বুঝতে হবে যে তিনি সাম্রাজ্যবাদের যুগে মার্কসের বিপ্লবী চিন্তাকে বিকশিত করেছেন। পুঁজিতান্ত্রিক ব্যবস্থা যে গ্লোবালাইজেশনের কথা আজকে বলছে, পুঁজি রপ্তানি করা, পণ্য রপ্তানি নয় কেবল, পুঁজি রপ্তানি করা এবং পুঁজির শৃঙ্খলে গোটা বিশ্বটাকে ধরে ফেলা। ম্যানিফেস্টোতে মার্কস বলেছিলেন যে ক্যাপিটাল উইল মেক দি এন্টায়ার ওয়ার্ল্ড আফটার ইটস ওন ইমেজ, নিজের চেহারায় সারা পৃথিবীটাকে সাজিয়ে নেবে। মার্কস নিজে পুরোটা দেখে যেতে পারেননি,
কিন্তু লেনিন তার বিকাশের শুরুটা দেখেছেন কিভাবে পুঁজি রপ্তানি হচ্ছে এবং সারা দুনিয়াকে একটা শৃঙ্খলের মধ্যে বাঁধছে। কিন্তু মনে রাখতে হবে, লেনিন এটাকে পুঁজিবাদের একটা উচ্চতর স্তর কিংবা সর্বোচ্চ স্তর সাম্রাজ্যবাদ হিসেবে সংজ্ঞায়িত করেছেন। কিন্তু সাম্রাজ্যবাদও কিন্তু তখন বিকাশের একটা প্রক্রিয়ায় ছিল, বলা চলে প্রাথমিক পর্যায়ে ছিল। এই যে সাম্রাজ্যবাদের প্রাথমিক বিকাশের পর্যায়ে দুনিয়ার দেশে দেশে ওই ফরাসি বিপ্লব ব্যক্তির যে সার্বভৌমত্ব ঘোষণা করেছিল, যেটা মূলত ছিল সম্পত্তিবান ব্যক্তির, সব মানুষের সার্বভৌমত্বের প্রশ্নটা কিভাবে মীমাংসা করতে পারে। ধনবাদীরা পারে, তাদের পার্টি পারে না। সেটা যেমন এমনকি বিকশিত পুঁজিবাদী রাষ্ট্রেও পারে না। তৃতীয় বিশ্বে যারা উপনিবেশিত হয়েছিলেন, জাতিগতভাবে যারা একটা ব্যাপক ভয়াবহ শৃঙ্খলের মধ্যে ছিলেন, তারা দেশেও পারে না। কেননা ধনবাদীদের ঐতিহাসিক ভূমিকা জাতীয় মুক্তির ক্ষেত্রে এবং ব্যক্তির সার্বভৌমত্বকে সর্বজনীন করার ক্ষেত্রে সীমাবদ্ধ হয়ে পড়েছে। এই যে সীমাবদ্ধতার জায়গা চিহ্নিত করা এবং ব্যাপক জনগণের পার্টি, যে পার্টির নেতৃত্ব দিবে শ্রমিক শ্রেণীর পার্টি। কেন শ্রমিক শ্রেণী, সেটাও মার্ক্সই পরিষ্কার করেছিলেন যে পুঁজিতান্ত্রিক ব্যবস্থা শ্রমিককে তার দেহ থেকে শ্রম দেওয়া ছাড়া বাকি সমস্ত সম্পত্তি থেকে বিচ্ছিন্ন করে। কাজেই দুনিয়াকে সম্পত্তি সম্পর্ক থেকে মুক্ত করতে হলে আধুনিক শ্রমিক শ্রেণী হচ্ছে সেই শ্রেণী যে ইতিমধ্যেই সমস্ত সম্পত্তি সম্পর্ক থেকে মুক্ত। দুনিয়াকে সম্পত্তি সম্পর্কে অতিক্রম করার একমাত্র তারাই এখন প্রধান শক্তি। ম্যানিফেস্টোতে খুব পরিষ্কার করে বলেছেন আর শ্রেণী, এঙ্গেলস যখন ভূমিকা লেখেন, আর সমস্ত শ্রেণীকে মুক্ত না করে শ্রমিক শ্রেণী মুক্ত হতে পারে না। তার শরীরে সমস্ত অসন্তুষ্ট শ্রেণীর দায় নিতে হয়। সমস্ত শ্রেণী এবং অন্য সব ধরনের বর্ণগত, ভাষাগত, লিঙ্গীয় এবং জাতিগত যে নিপীড়ন, যে নির্যাতনমূলক কাঠামো, সবগুলোকে ধ্বংস না করে শ্রমিক শ্রেণী শেষ পর্যন্ত শ্রেণীগত মুক্তি অর্জন করতে পারে না। মুক্তির এই পর্বগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ জায়গায় লেনিন নিজেকে এবং তার পার্টিকে এবং রুশ জনগণকে ঐক্যবদ্ধ করেছিলেন। রুশ দেশে এই বিপ্লবী রূপান্তর ঘটাতে পারে একমাত্র শ্রমিক শ্রেণীর সেই পার্টি। শ্রমিক শ্রেণীর ওই পার্টি, যে পার্টি আদর্শিক দিক থেকে ওই মহাকালের লড়াইয়ের স্বপ্ন দেখে, ওই মহাকালের আদর্শকে নিজের মধ্যে ধারণ করে এবং তার প্রস্তুতি গ্রহণ করে। কাজেই এই সাম্রাজ্যবাদের কালে পুঁজিতান্ত্রিক ব্যবস্থা যে সমস্ত দেশে আছে, এমনকি যেখানে জাতীয় মুক্তি প্রধান প্রশ্ন কিংবা যেখানে ঔপনিবেশিক শক্তি আধিপত্য বিস্তার করে, সমস্ত জায়গায় আজকের দিনে এমনকি বুর্জোয়া অর্থেও, ফরাসি বিপ্লবের অর্থেও যদি ব্যক্তির সার্বভৌমত্বের লড়াই করতে হয়, তাহলে তাকে একটা আদর্শিক পার্টি হতে হবে, যে পার্টি মহাকালের সংগ্রাম, সমস্ত মানব জাতিকে শ্রেণীগত শৃঙ্খল থেকে মুক্তি করার সংগ্রামের আদর্শে সজ্জিত। সেই লড়াই রাশিয়ার পার্টি করতে পেরেছিল। রুশ বিপ্লব সেই লড়াইয়ের সূত্রপাত ঘটিয়েছিল। কিন্তু এই যে রুশ বিপ্লব, যাদের অঙ্গীকার ছিল সমস্ত মানুষের, সমস্ত ব্যক্তির সার্বভৌমত্ব ঘোষণা করা, সেটা মানে কি? ব্যক্তির সার্বভৌমত্ব জিনিসটা অর্থ কি? গণতন্ত্র। মনে হতে পারে যে গণতন্ত্র তো বুর্জোয়াদের ব্যবস্থা। মনে রাখবেন, সম্পত্তিবান ব্যক্তির সার্বভৌমত্ব ঘোষণা করা ছাড়া, সেটাকে সাংবিধানিকভাবে গ্রহণ করা ছাড়া, প্রতিনিধিত্বমূলক ওই সম্পত্তিবান শ্রেণীর প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র ছাড়া বুর্জোয়াদের তেমন কোনো অবদান নেই। যদি সেই অবদানও দেখেন খোদ ফরাসি বিপ্লবে, তার পূর্ববর্তী আমেরিকাতে কিংবা ইংল্যান্ডে যে লড়াই হয়েছে, সেখানেও মূল লড়াকু চালিকা শক্তি ছিল শ্রমিকরা, কৃষকরা। যদি পরবর্তীকালে দেখেন, ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে কিংবা বিংশ শতাব্দীর প্রাথমিক কালে আধুনিক সমস্ত গবেষণা দেখাচ্ছে আজকের আমলের এই যে গণতন্ত্রের চেহারা দেখেন, তার পুরো কাঠামোটা সরাসরি শ্রমিক শ্রেণীর আন্দোলনের ফল। সার্বজনীন ভোটাধিকার, নারীর ভোটাধিকার, ট্রেড ইউনিয়ন অধিকার, মৌলিক অধিকারের স্বীকৃতি, এই যে প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক ব্যবস্থা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি মাত্র 6% লোকের ভোটে নির্বাচিত হয়েছিলেন।
সোভিয়েত ইউনিয়ন যখন নারীর ভোটাধিকার নিশ্চিত করলো, সারা এই ধনবাদী পৃথিবী নারীর ভোটাধিকার তারা সেখানে গ্রহণ করেছে। সোভিয়েত বিপ্লবের আগে কোনো দেশেই সেইভাবে নারীর ভোটাধিকার ছিল না। কাজে এই যে গণতন্ত্রের পুরো কাঠামো, এই কাঠামো শ্রমিক শ্রেণীর সরাসরি লড়াই করার ফল, বিশেষভাবে ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে এবং বিংশ শতাব্দীর শুরুর দিকে কয়লা শ্রমিকদের লড়াইয়ের ফল। কাজেই এই যে পুরো একটা ব্যবস্থা, পুঁজিতান্ত্রিক ব্যবস্থা, সেটা যে গণতন্ত্রের কাঠামোটা তৈরি করেছে, এটা জনগণের আন্দোলনের চাপে, যখনই আন্দোলন দুর্বল হয় কিভাবে তাদের ফ্যাসিবাদী চেহারা বেরিয়ে যায়, এটা আজকের পৃথিবীতে তাকিয়ে দেখুন। তারা ওয়ার অন টেররের নামে কিভাবে তাদেরই অর্জিত সমস্ত অধিকারগুলো, ব্যক্তির সার্বভৌমত্ব, আপনার বেডরুম পর্যন্ত তারা এখন তাদের নজরদারির মধ্যে নিয়ে চলে এসছে। ব্যক্তির সার্বভৌমত্ব বলে আর কিছু নাই, এখন আছে পুঁজির সার্বভৌমত্ব, এবং পুঁজি সারা বিশ্বকে গিলতে চায়। কাজেই গণতন্ত্রের প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। লেনিনের আগে অনেকে বলেছেন যে সমাজতন্ত্র ছাড়া সত্যিকার গণতন্ত্র হয় না, সমগ্র জনগণের গণতন্ত্র হয় না। কিন্তু লেনিন বরং উল্টো দিক থেকে কথাটাকে বলেছেন যে শ্রমিক শ্রেণী সমাজতান্ত্রিক বিপ্লব অর্জনই করতে পারে না, সম্পন্নই করতে পারে না, যদি না গণতান্ত্রিক সংগ্রামের মধ্যে ওই বিপ্লবের জন্য তারা নিজেদের প্রস্তুতিকে সম্পন্ন করে। শ্রমিক শ্রেণী সমাজতান্ত্রিক বিপ্লবের বিজয়কে ধরে রাখতে পারে না যদি না তারা এমন একটা পর্যায়ে নিয়ে যায় যে পর্যায়ে উইদার অ্যাওয়ে হতে থাকে। আপনারা সবাই মার্ক্সের তত্ত্বে জানেন যে রাষ্ট্র একসময় শুকিয়ে মরবে। এই যে শুকিয়ে মরার প্রশ্ন, এই জায়গায় নিয়ে যাওয়ার জন্য কি দরকার? পরিপূর্ণ গণতন্ত্র, কমপ্লিট ডেমোক্রেসি। তার অর্থ হচ্ছে ব্যক্তির সার্বভৌমত্বের প্রতিষ্ঠা। রুশ বিপ্লবকে সত্যি সত্যি সাম্রাজ্যবাদের ভয়াবহ এক ঘেরাওয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। এখানে আলোচনায় সেই প্রসঙ্গে এসছে, এবং তার কারণে রুশ বিপ্লবের মধ্যে অসংখ্য সমস্যার সৃষ্টি হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু সেটাই যদি আমরা ধরি রুশ বিপ্লবের পশ্চাদপসরণ কিংবা তার ভেঙে পড়ার একমাত্র কারণ, তাহলে খুবই একদেশদর্শী চিন্তা হবে। কোনো কিছুই কেবলমাত্র, আমরা তত্ত্বগতভাবে জানি যে কোনো একটা বাহ্যিক কারণ সফল হয় তখনই যখন তার অন্তর্গত শর্ত থাকে। সোভিয়েত ইউনিয়নে যদি কোনো অন্তর্গত শর্ত না থেকে থাকে, তাহলে কেবলমাত্র সাম্রাজ্যবাদী এনসার্কলমেন্ট সোভিয়েত ইউনিয়নকে ধ্বংস করতে পারত না। সেই অন্তর্গত শর্তটা কি? গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার ব্যর্থতা। যে গণতন্ত্রের অর্জন শ্রমিক শ্রেণীর, যে গণতন্ত্রই শ্রমিক শ্রেণীর একমাত্র ভিত্তি পুরো দেশে। পার্টি একমাত্র গণতন্ত্র করবে, পার্টির ভিতরে গণতন্ত্র থাকলেই হবে তা নয়, কিন্তু সমাজের, দেশের প্রত্যেকটি নাগরিক হচ্ছে গণতন্ত্রের এক একটি উপাদান। ব্যক্তির সার্বভৌমত্ব, তাকে কেন্দ্র করে যে রাজনৈতিক ব্যবস্থা, পলিটি নির্মাণ, এই পলিটি নির্মাণ সমাজতান্ত্রিক বিপ্লব সফল করতে পারেনি। আজকের দিনে এই গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা কিভাবে দাঁড়াবে, কিভাবে সেটা জনগণের সত্যিকার অর্থে প্রত্যেক মানুষের সার্বভৌমত্বকে নিশ্চিত করবে, তাকে সংজ্ঞায়িত করা, তাকে চিহ্নিত করা, সেই কর্মসূচি প্রণয়ন করা, জনগণের কল্পনায় তাকে হাজির করা আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ আজকের দিনের বিপ্লবী আন্দোলনকে অবশ্যই গ্রহণ করতে হবে। আমি খুব বেশি বক্তব্য বাড়াবো না, আমি কয়েকটি বিষয় এখন আপনাদের সামনে বলে যাই। 1922 সালে কমিউনিস্ট ইন্টারন্যাশনালে লেনিন তখন অসুস্থ, তারপরও তিনি এসেছিলেন এবং অত্যন্ত সংক্ষেপে একটি বক্তৃতা দিয়েছিলেন। সেই বক্তৃতায় তিনি বলেছেন, রাশিয়ায় উৎপাদনের 5টি স্তর: পিতৃতান্ত্রিক, ক্ষুদ্র উৎপাদন, ব্যক্তিগত পুঁজিবাদ, রাষ্ট্রীয় পুঁজিবাদ এবং সমাজতন্ত্র। এবং রাশিয়া যে এখন রাষ্ট্রীয় পুঁজিবাদের মধ্যে দিয়ে যাচ্ছে, নিউ ইকোনমিক পলিসি করছে, এইটা লেনিন পরিষ্কার করে বলার চেষ্টা করেছিলেন। বিপ্লবের নামকরণ সমাজতান্ত্রিক বিপ্লব হয়েছিল, কিন্তু বিপ্লবের যে কর্মসূচি, যে কন্টেন্ট,
রাশিয়ায় পুঁজিবাদের বিকাশের প্রাথমিক পর্যায়ে বিরাট অংশের সামন্ততান্ত্রিক প্রভাব এই পুরো দেশটাকে একটা পুঁজিতান্ত্রিক বিকাশ, পুঁজি যে সামাজিক শর্ত সৃষ্টি করে তার বিকাশের মধ্য দিয়েই ভবিষ্যতের সমাজকে তৈরি করে। ওই যে ক্যাপিটালের যে আহ্বান, যে কারণে গ্রামসি বলেছিলেন যে এই রুশ বিপ্লব হচ্ছে দ্য রেভলিউশন এগেইনস্ট দি ক্যাপিটাল। ওই যে ক্যাপিটালের বিকাশ, সেই বিকাশের জায়গাটা না করে সমাজের বিনির্মাণ সম্ভব না। কাজেই এই যে পুঁজিতান্ত্রিক বিকাশ ঘটানো হচ্ছে, পুঁজিতান্ত্রিক বিকাশের নেতৃত্ব দিচ্ছে শ্রমিক শ্রেণী, তার পার্টি। এই নেতৃত্বের কাজটা, এই যে দ্বন্দ্বিক একটা সম্পর্ক, এই সম্পর্ক অত্যন্ত কঠিন জিনিস। এর মধ্যে অধঃপতনের ফাঁদ আছে, কিন্তু একে এড়িয়ে যাওয়ার কোনো রকম সুযোগ নেই। কারণ আপনি সমাজের লাভ দিয়ে আপনার ইচ্ছামাফিক সমাজের রূপান্তর ঘটাতে পারেন না। তাহলে রুশ বিপ্লবকেও পুঁজিবাদী নির্মাণের মধ্যে দিয়ে যেতে হয়েছিল, কিন্তু সেই নির্মাণ প্রক্রিয়াকে, পুঁজিতান্ত্রিক ব্যবস্থাকে, পুঁজির বিকাশের সমস্ত সম্ভাবনাগুলোকে এক্সস্ট করা এবং সেটাকে এমন সামাজিক শর্তের দিকে নিয়ে যাওয়া যেখানে সমগ্র জনগণ শ্রমিক শ্রেণীর নেতৃত্বে, তার আদর্শের নেতৃত্বে তাকে একটা সামাজিক মালিকানার জায়গায় নিয়ে যেতে সক্ষম হবে, সেই কাজের বিষয়গুলো অগ্রসর হতে পারেনি। বরং পার্টিতন্ত্র, আমলাতন্ত্র এবং প্রবল রাষ্ট্র যে ব্যক্তিকে ক্ষুদ্রে পরিণত করেছে, ব্যক্তির সার্বভৌমত্বকে সংকুচিত করেছে, সেটা কি ঘটালো? যেভাবে পুঁজিতান্ত্রিক প্রক্রিয়ায় পুঁজির পুঞ্জীভবন ব্যক্তির হাতে ঘটে, সেভাবে রাশিয়াতে পুঁজিতান্ত্রিক রাষ্ট্রীয় পুঁজিবাদ রাষ্ট্রের মধ্যে পুঁজির পুঞ্জীভবন ঘটালো। সেটা যেমন সমরাষ্ট্রে গিয়েছে, তেমনি বহু ব্যক্তির হাতেও গিয়েছে, এবং সেটা তাদের ধ্বংসের পরে আমরা দেখলাম। এখন যেমন চীনে যাচ্ছে। কাজেই গণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করা শ্রমিক শ্রেণীর নেতৃত্বে, যেটা একটা অনিবার্য কিংবা অপরিহার্য কিংবা অনিবার্য কাজ, যে কাজ এড়িয়ে যাওয়া যায় না, সেটা একটা বড় ফাঁদ বটে, কিন্তু ফাঁদে এড়িয়ে যাওয়া যায় না। সেইখানে যদি একটা আদর্শিক নেতৃত্ব এবং একে তত্ত্বগতভাবে অনুধাবন করতে সক্ষম না হয়, মার্ক্সের পুঁজির বিশ্লেষণ এবং তার মহাকালের লড়াইকে যদি ঠিকমতো অনুভব না করা যায়, তাহলে সেই পার্টি যদি তার প্রস্তুতি গ্রহণ না করে এবং বিশেষভাবে সমগ্র জনগণকে তার সাথে অন্তর্ভুক্ত করার জন্য, তাকে যুক্ত করার জন্য যে গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা, সেটা নির্মাণ করতে ব্যর্থ হয়, তাহলে এই লড়াইয়ে তারা সফল হবে না। সোভিয়েত বিপ্লব কতগুলো প্রশ্নে, যেমন ধরুন নারীর মুক্তি। হ্যাঁ, আলেকজান্দ্রা কোলন্তাই যা লেখা লিখেছেন, নারীর মুক্তি সংগ্রাম যে শ্রেণী সংগ্রামের একটা এলাকা, সেই বিষয়গুলো অনেকটা সামনে এসেছিল। কিন্তু আলেকজান্দ্রা কোলন্তাইয়ের ধারণা সোভিয়েত ইউনিয়নে প্রতিষ্ঠিত হয়নি। পরিবারকে টিকিয়ে রাখা হয়েছে একই পুঁজিবাদী ধরনে। মনে রাখবেন, পরিবার হচ্ছে পুঁজিতান্ত্রিক ব্যবস্থার ক্ষুদ্রতম একক। ঘুণের মতো করে সে পুরো পুঁজিতান্ত্রিক ব্যবস্থাকে আবার ফিরিয়ে নিয়ে আসে। সোভিয়েত বিপ্লব ধ্বংসের পেছনে পরিবার, নারীর মুক্তির সম্পর্ক এবং কিভাবে নারীর মুক্তি ঘটবে। কল্যাণ এবং মুক্তি এক জিনিস নয়। মুক্তির প্রশ্নটাকে শ্রেণী সংগ্রামের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হিসেবে সোভিয়েত বিপ্লব শেষ পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারেনি। প্রকৃতির প্রশ্ন আবারও, সেটাও শ্রেণী সংগ্রামের গুরুত্বপূর্ণ এলাকা। বিশেষভাবে আজকের পৃথিবীতে এটা এতই জাজ্জল্যমান যে নিয়ে কথা বলার প্রয়োজন নেই। কিন্তু সোভিয়েত বিপ্লব, মার্ক্স যেখানে ম্যানিফেস্টোতে প্রকৃতির সাথে মানুষের সম্পর্ককে লিখছেন, কিন্তু সোভিয়েত বিপ্লব উন্নয়নের যে পুঁজিতান্ত্রিক ধারা, সেই পুঁজিতান্ত্রিক ধারার আনক্রিটিক্যাল কিংবা বিচারমূলক যে গ্রহণ, সেটা সব ক্ষেত্রে হয়নি। বরং উন্নয়নের যে ধ্বংসযজ্ঞ, বিশেষত প্রকৃতির উপর যে ধ্বংসকারী প্রভাব, সেই প্রভাব সোভিয়েত ইউনিয়নও আমরা দেখেছি। কাজেই অনেকগুলো জায়গায় কিন্তু বৈপ্লবিক লড়াইয়ের যে ধারণাগত জায়গাগুলো, তাকে ব্যবহারিক জায়গায় নিয়ে যাওয়া, বিশেষত লেনিনোত্তর সময়কালে আমরা দেখতে পাইনি। সংস্কৃতির প্রশ্ন, কনসেন্ট খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। হেজেমনি যেমন পুঁজিতান্ত্রিক ব্যবস্থার পুঁজিবাদী আদর্শে থাকে, সমাজতান্ত্রিক ব্যবস্থা কিংবা একটা বিপ্লবী ব্যবস্থা প্রতিষ্ঠা করলে
সেই পুঁজিতান্ত্রিক আদর্শিক প্রভাবটা চলে যায় না, তার ভিতরে লড়াই করতে হয়। এই ব্যবস্থাটাকে একটা সম্মতির জায়গায় নিয়ে যেতে হয়, নতুন যে বৈপ্লবিক ব্যবস্থা, তার জন্য সংস্কৃতির যে লড়াইয়ের ঐতিহাসিক ধারাবাহিকতা, তার যে যোগাযোগ, সেই যোগাযোগ স্থাপন, সেটা যে শ্রেণী সংগ্রামের গুরুত্বপূর্ণ এলাকা, এবং কাজে কাজেই ধর্ম এবং ধর্মীয় চেতনা, সেটা যে শ্রেণী সংগ্রামের গুরুত্বপূর্ণ এলাকা, আমরা সব ক্ষেত্রে নিশ্চিত করে বলতে পারবো না সোভিয়েত বিপ্লব সেই জায়গায় তাদের গুরুত্বপূর্ণ অর্জন করতে পেরেছে। ক্ষমতা দখল, ক্ষমতা প্রশ্ন, রাষ্ট্র যে ক্ষমতার আধার, এই ক্ষমতা কিভাবে জনগণকে ক্ষমতার বাইরে নিয়ে যাচ্ছে এবং একটা এমন তাকে তার সমস্ত সার্বভৌমত্ব থেকে ছিন্ন করছে। উৎপাদন প্রক্রিয়া যেমন সে বিচ্ছিন্ন হয় অ্যালিনেশনের মধ্য দিয়ে, তার শ্রমের উপর তার কোনো কর্তৃত্ব থাকে না, ক্ষমতা কিভাবে এই যে ব্যক্তিকে পুরো ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করে ফেলে, সেই জায়গার প্রশ্ন নিয়েও সোভিয়েত রাষ্ট্র ব্যবস্থা আমাদের সামনে যে উদাহরণ সৃষ্টি করেছে, সেই উদাহরণের সবটাই যে আমাদের ভবিষ্যতে আমরা গ্রহণ করতে পারবো তা নয়। এই প্রশ্নগুলোকে অবশ্যই আমাদেরকে নতুন করে বিচার করতে হবে। কিন্তু বিচারের জায়গাগুলো আমরা কোথা থেকে শুরু করব? সমস্ত কিছুর একটা পয়েন্ট অফ ডিপার্চার থাকে। আবারও বলবো, রুশ বিপ্লবে ফিরে না গেলে আপনি কোনো যাত্রাবিন্দু খুঁজে পাবেন না। সেই অভিজ্ঞতা, মানব জাতির সেই যে বিরাট অর্জন, সেই অর্জন কোথায় কেন কি করতে পারলো, কোথায় কেন কি করতে পারলো না, সেই জায়গাগুলোই আমাদের প্রশ্ন তোলা দরকার। এবং সেই প্রশ্ন তুলতে গেলে শেষ বিচারে আমি একটি কথা বলে শেষ করব। লেনিন নেতা হয়েছিলেন, মার্কস এই পুরো পুঁজিতান্ত্রিক আদর্শকে মোকাবেলা করে বিপ্লবের রাজনৈতিক মতাদর্শ তত্ত্ব নির্মাণ করেছেন। একদিকে পুঁজির ব্যাখ্যা করেছেন, ক্যাপিটালের মতো বৈজ্ঞানিক গ্রন্থ লিখেছেন, অন্যদিকে ম্যানিফেস্টোর মতো টান টান উত্তেজনা, বিপ্লবী আবেগ নিয়ে মানুষের সামনে নতুন কল্পনা হাজির করেছেন। এই দুইয়ের যে মিশ্রণ, তা অত্যন্ত জরুরি। মার্কস ক্লাস স্ট্রাগল ইন ফ্রান্সে বলছেন দুটো জিনিস: কমিউনিজমের উচ্চ অবস্থা, কমিউনিজমের প্রাথমিক অবস্থা। সমাজতন্ত্র শব্দটা মার্কসের কাছে খুব বেশি ছিল না। যেটা কমিউনিজমের প্রাথমিক অবস্থা বলা হয়, তাকেই পরবর্তীকালে সমাজতান্ত্রিক স্তর ধরা হয়েছে। কিন্তু সমাজতন্ত্রের রূপটা কি, তার সাংগঠনিক চেহারাটা কি, বলেছেন যে বুর্জোয়া রাষ্ট্রযন্ত্র ভেঙে দিতে হবে, তাকে প্রতিস্থাপন করতে হবে একেবারেই সশস্ত্র সংগঠিত প্রলেতারিয়েত দিয়ে। কিন্তু পুরো অর্থনৈতিক নির্মাণটা সম্পর্কে তার কোনো বিস্তৃত রূপরেখা ছিল না। সেই বিস্তৃত রূপরেখা যখন লেনিনের হাতে তৈরি হচ্ছে, সে কারণে সেটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাথেয়। কিন্তু একটা বিষয় খালি মনে রাখবেন, মার্কস থেকে লেনিন পর্যন্ত তাদের সময়কালের সমস্ত বুর্জোয়া ভাবাদর্শকে মোকাবেলা করা পার্টি নেতৃত্বই করেছেন প্রধানত। আজকের কালে বুর্জোয়া ভাবাদর্শের যে বিপুল আক্রমণ, সেই আক্রমণকে মোকাবেলা করার একক সামর্থ্য, একক ব্যক্তি দিয়ে সেই কাজ এটা সম্ভবত হবে না। এর যে সামষ্টিক উদ্যোগ দরকার, সেইখানে বড় বিভাজন, বড় অনৈক্য, পার্টিগুলোর সাথে আমাদের স্বতন্ত্র বুদ্ধিজীবীদের কোনো যোগাযোগ নেই, চিন্তার কোনো সংশ্লেষণ নেই, এবং খোলা মনে এই পুরো বুর্জোয়া মতাদর্শিক আক্রমণকে মোকাবেলা নেই। একটা কথা শুধু আমাদের মনে রাখতে হবে, কাজ মানে পরিবর্তন করা, কাজ মানে কোনো কিছু সম্পন্ন করা। কি সম্পন্ন হয়? যা আগে থেকে সম্পন্ন হওয়ার জন্য তৈরি, মানে ইতিহাস, মানে কাজ ইতিহাস সম্পন্ন করে। এটা হচ্ছে প্র্যাকটিস কিংবা অনুশীলনের মূল কথা। তাহলে চিন্তা কি করে? চিন্তা কোথা থেকে আসে? যা আমি করি তাই তো আমার চিন্তা। হ্যাঁ, আরেকজন মানুষ যে কাজ করে ওটা আমার কাছে চিন্তা আকারে ধরা দেয়। ফলে চিন্তা হচ্ছে অন্যের সাথে সম্পর্কের মধ্য দিয়ে একটা আলাদা জগৎ তৈরি করে। এই জন্য চিন্তা ব্যক্তি মানুষের সাথে ইতিহাসের সম্পর্ককে সম্পন্ন করে। এই দুটো জিনিস আমাদের ভালো করে মনে রাখা দরকার। এবং সে কারণেই আমাদের যেমন নিজের চোখ দিয়ে আপেলটা খেয়েই দেখতে হবে আপেলটা টক না মিষ্টি, পুকুরে নেমেই দেখতে হবে সাঁতার কীভাবে কাটতে হয়। কেবল পুকুরের সাঁতার কাটার বই পড়লেই সাঁতার কাটা হয় না। কিন্তু আর মানুষের, একজন ব্যক্তি মানুষ যদি কেবল তার নিজের চোখ দ্বারা সীমাবদ্ধ হয়ে যায়, তাহলে সেটাকে বলে অভিজ্ঞতাবাদ, একদেশদর্শিতা। যতক্ষণ না পর্যন্ত সে আরও মানুষের সাথে সম্পর্কিত হচ্ছে, অর্থাৎ চিন্তার সাথে সম্পর্কিত হচ্ছে, অর্থাৎ ইতিহাসের সাথে সম্পর্কিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তার পক্ষে এই চিন্তার জায়গায় নেতৃত্ব দেওয়া সম্ভব না।
কাজেই লেনিন তার সময়ে যে কর্তব্যটা অসাধারণ যোগ্যতার সাথে পালন করেছেন, একদিকে বাস্তব লড়াইয়ের সাথে গভীরভাবে যুক্ত হওয়া, নির্বাসনে থেকেও প্রতিদিন মানে বহু বহু চিঠি, তার খুঁটিনাটি রাষ্ট্রীয়তে কি আন্দোলন হচ্ছে তার খোঁজ খবর রাখা, তেমনি একটা স্লোগান বের করেছেন, তার জন্য পড়তে হয়েছে পুরো ইউরোপীয় দর্শনের ইতিহাস। যখন 1914 সালে সমস্ত সমাজতন্ত্রীরা বিশ্বাসঘাতকতা করছেন, লেনিন আবারও পড়ছেন কান্ট থেকে হেগেল পর্যন্ত, এবং হেগেলের লজিক পড়ে লেনিন স্লোগান দিলেন, টার্ন দি ইম্পেরিয়ালিস্ট ওয়ার ইনটু সিভিল ওয়ার। কাজেই তত্ত্ব এবং অনুশীলনের যে গুরুত্ব এবং তার যে একত্ব, বিরোধ আছে কিন্তু তার যে একত্বের দিক, সেটা যেন আমরা স্মরণ রাখি। এবং আজকের কালে আমরা যখন সেই লড়াইয়ে উদ্বুদ্ধ হব, সম্ভবত রুশ বিপ্লব থেকে সেই শিক্ষা, যথার্থ শিক্ষা আমরা গ্রহণ করতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে বক্তব্য রাখতে অনুরোধ করবেন।